দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি ব্যবসা বাণিজ্যের সার্বিক বিষয় নিয়ে। তবে এই মুহূর্তে বাজেটের উত্তাপ চলছে। এখনও আমরা জানি যে বাজেট আসলে কেমন হচ্ছে সেটি নিয়ে চলছে এরা বিশ্লেষণ, বিভিন্ন মহলের মতামত আসছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি থাকেন নিয়মিত। আজকেও দুজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সাথে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যুক্ত হচ্ছেন ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট আমাদের সাথে রয়েছেন। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট শামস মাহমুদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দুজনকে একটু অনুরোধ করব যে আমরা আসলে শুরু করবার আগে আপনাদের কাছে প্রশ্নে যাওয়ার আগে একটি প্রতিবেদন দেখে নিব। সেই প্রতিবেদনটি দর্শকদেরকে দেখাতে চাই। দেশীয় স্টিল শিল্পের সুরক্ষায় প্রি ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানি বন্ধ করার দাবি এই খাতের উদ্যোক্তাদের। তারা এবার দাবি করেছেন সরকারি বৃহৎ প্রকল্পের টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, নাজিয়া কণা জানাচ্ছেন বিস্তারিত। প্রি ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে দীর্ঘদিন ধরে এক অসম প্রতিযোগিতা চলছে। কারণ দেশীয় প্রতিষ্ঠানগুলো উচ্চ হারে কাস্টমস কর দিয়ে কাঁচামাল আমদানি করলেও বিভিন্ন অর্থনৈতিক জোনে বিদেশি প্রতিষ্ঠান বিনা শুল্কে তৈরি পণ্য আমদানি করছে। শুধু তাই নয়, আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য বিদেশি প্রতিষ্ঠানগুলো রাজস্ব বোর্ডের চোখ ফাঁকি দিয়ে বিক্রিও করছে বাজারে। ফলে প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। Don't allow any import into the country duty free. এই মুহূর্তে অনেক কোম্পানি duty free import করছে, and unfortunately in some cases they are also misusing it, বেশি মাল এনে আবার বাজারে বিক্রি করছে। স্টিল বিল্ডিংয়ে দেশীয় অনেক যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান থাকলেও সরকারি কোনো টেন্ডারে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এই শিল্পের বিকাশে সরকারি সব টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি খাত সংশ্লিষ্টদের। আমরা দেশের বাইরে আমাদের এই বিশ্বমানের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করে আসছি। এটি বাংলাদেশের এক্সপোর্টের একটি নতুন নাম। কাজেই আমরা এখানে কোনো সরকারি ফ্যাসিলিটি চাই না, আমরা শুধু এটা চাই আমরা যেন মেগা প্রজেক্টগুলোতে সরকারের যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেখানে যেন আমরা টেন্ডারে পার্টিসিপেট করতে পারি। এই শিল্পের কাঁচামাল আমদানিতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাস্টমস কর কমানো ও প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানায় তারা। এ পর্যন্ত এই খাত প্রায় 10,000 কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা নাজিয়া কণার একটি রিপোর্ট দেখছিলাম। আসলে দেশীয় শিল্পের সুরক্ষার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা জানি যে এবার মোটা দাগে বাজেটে আসলে নানা রকমই সংস্কার নেওয়া হয়েছে। তার থেকেও বেশি অগ্রাধিকার আমরা কথা শুনেছি যে এবারে স্বাস্থ্য বাজেট, সামাজিক সুরক্ষায় অগ্রাধিকারের কথা বলা হয়েছে। মোটা দাগে আসলে বাজেটে বড় ধরনের কোনো সংস্কার কিন্তু দেখা যায়নি, যে কারণে অনেকেই বলেছেন এবারের বাজেট আসলে গতানুগতিক বাজেট। সেটাই প্রতিবারের মতো যেটি হয়ে থাকে সেটি হয়েছে, এবং টিআইবির পক্ষ থেকে বলা হয়েছিল এবার দুর্নীতি বান্ধব বাজেট। আর আমাদের সঙ্গে আজকে অতিথি রয়েছেন, অতিথির কাছে যেতে চাই। আমাদের সাথে ডক্টর জাহিদ হোসেন রয়েছেন, বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট। আপনার কাছেই প্রথম প্রশ্নে আমি যেতে চাইব। ডক্টর জাহিদ হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এবার আসলে বিভিন্ন জায়গায় বাজেট নিয়ে মূল্যায়ন করেছেন, মন্তব্য করেছেন। কোনো একটি গণমাধ্যমে আপনি বলেছিলেন এবারের বাজেট সাদা কালো ধূসর বাজেট, এরকম একটি মন্তব্য করেছিলেন। আসলে মোটা দাগে আপনার মূল্যায়ন জানতে চাই, কেন বাজেট আসলে সাদা কালো এবং ধূসর বাজেট? এখানে আমাদের মূল্যায়ন করতে গেলে বাজেটের আগে যে প্রত্যাশাটা ছিল তার ভিত্তিতেই তো আমরা মূল্যায়ন করব, এবং সেখানে প্রত্যাশা ছিল যে স্বাস্থ্য খাতে যে ঝুঁকিটা বেড়েছে করোনার কারণে, এবং করোনার ফলে স্বাস্থ্য খাতে যে চাপটা এসছে, করোনা বহির্ভূত সেবায়ও একটা ঘাটতি দেখা গেছে, এবং দারিদ্রতার হার বেড়েছে, পুরনো দরিদ্রদের অবস্থা আরো খারাপ হয়েছে, নতুন দরিদ্র যোগ হয়েছে, বেকারত্ব বেড়েছে। প্রত্যাশা আরো ছিল যে একটা এইসব ক্ষেত্রে কিছু বরাদ্দ এবং সুনির্দিষ্ট কার্যক্রম থাকবে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য একটি বাস্তব ভিত্তিক সামষ্টিক অর্থনৈতিক কাঠামো ভেতর দিয়ে এটা করা হবে। আর দ্বিতীয় হলো, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সাধারণত যে চ্যালেঞ্জ গুলো দেখি, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব, সেগুলো অ্যাড্রেস করার জন্য কিছু দিক নির্দেশনা থাকবে। তো সেখানে বাজেটে আমরা যেটা দেখেছি যে, আপনি বক্তৃতার দিকে যদি একটু দৃষ্টি দেন, সেখানে বলা হয়েছে যে আমাদের
ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা খাত এবং কর্মসংস্থান, ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা সংকটে আছেন তাদের সাপোর্ট দেওয়া, এবং এগুলোর জন্য সস্তায় ঋণ নেওয়া হবে, সামাজিক সুরক্ষা খাতকে আরো শক্তিশালী করা হবে, এগুলো বলা হয়েছে। ঠিক এগুলি প্রত্যাশার সাথে মিলে, কিন্তু বাজেটের যে আর্থিক পরিকল্পনা যেটা দেওয়া হয়েছে সেটার সাথে যখন আমরা মেলাতে যাই, তখন দেখা যাচ্ছে যে এখানে স্বাস্থ্য খাত 1 নম্বর স্থানে নেই, কৃষি খাতও 1 নম্বর স্থানে নেই, সামাজিক সুরক্ষা খাতেরও একই অবস্থা। সেটা আপনি যেভাবেই বিচার করেন না কেন, আপনি মোট বরাদ্দের বন্টনটা যদি দেখেন সেদিকেও যে চিত্রটা পাবেন, বরাদ্দ বৃদ্ধির বন্টনটা যদি দেখেন সেখানেও একই চিত্রটা পাবেন। এবং অন্যান্য ক্ষেত্রে কি ধরনের, ইভেন এই বরাদ্দ বাস্তবায়নের জন্য কি ধরনের কর্মসূচি নেওয়া হবে সেটা কিন্তু অস্পষ্ট হয়ে গেছে। সেজন্য আমি বলেছি এখানে কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার, যে আমাদের ন্যারেটিভটা ঠিক আছে, এবং ধরেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, একটা বড় ধরনের 10,000 কোটি টাকার একটা ব্লক অ্যালোকেশন রাখা হয়েছে, এগুলো সাদার মধ্যে পড়ে। আবার ব্যক্তি খাতে অনেকে যারা কষ্টে আছেন তাদের কিছু রিলিফ দেওয়ার জন্য আয়করের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এইদিকে যেমন আপনি কিছু ইতিবাচক দিক দেখতে পাবেন, আবার অন্যদিকে কিছু নেতিবাচক দিকও আছে, যেখানে যেমন ধরেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসনের ক্ষেত্রে বরাদ্দের বৃদ্ধির হারটা সবচেয়ে বেশি। এইটার যুক্তি কি? আবার ধরেন আয়করের ক্ষেত্রে একেবারে নিচের দিকে আয়করের কর হার কমানো হয়েছে, আবার আয়কর বহির্ভূত সীমাটা বাড়ানো হয়েছে, আবার উপরের দিকে গিয়ে আয়করের হারটাও কমানো হয়েছে। যেখানে বৈষম্য বাড়ছে সেখানে এই বৃদ্ধির যৌক্তিকতাটা কি? আবার অনেক ক্ষেত্রে যেটা ধূসর বলছি, যে ধরেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা বড় মোটা দাগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই লক্ষ্যটা কিভাবে অর্জিত হবে এটা কিন্তু পরিষ্কার না। এবং ওই লক্ষ্য অর্জিত না হলে বাজেট ঘাটতি বাড়বে, এবং বাজেট ঘাটতি যখন বাড়বে তখন আমরা যদি বিদেশ থেকে যে অর্থায়নের লক্ষ্যটা নির্ধারণ করেছি সেটাও তো অর্জন করা অত সোজা হবে না। সেটাও যদি অর্জিত না হয়, আবার রাজস্ব আদায় যদি অর্জিত না হয়, তাহলে তো অভ্যন্তরীণ সূত্র থেকে অর্থায়নের প্রয়োজনটা বাড়বে, এবং তখন সেটা আমরা কিভাবে মেটাবো? এইগুলি আমি বলছি ধূসরের উপর চাইছিল বাবু। জি ডক্টর জাহিদ, ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আসলে মোটা দাগে আমি শামস মাহমুদের কাছে একটু যেতে চাই, যে ঢাকা চেম্বারের সভাপতি আমাদের সাথে যেহেতু রয়েছেন, আপনি অনেক ব্যবসায়ীদের, ছোট ক্ষুদ্র মাঝারি নানা ব্যবসায়ী সংগঠনের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরেই, দেখে আসছেন কাছ থেকে তাদের সংকটগুলো, সম্ভাবনাগুলো। তো আমরা তো একটা করোনাকালীন বাজেট আসলে হলো, এবার খুবই ভিন্ন প্রেক্ষাপটের বাজেট। আপনারা কি মনে করছেন যে আসলে এবার উৎপাদন থেমে থাকলে, এভাবে যদি আমাদের শিল্পের চাকা থেমে যায় যেভাবে এখন চলছে, সেটি আসলে মোটা দাগে বাজেট আসলে কতটুকু আপনাদের সুফল দিতে পারে, বা এই বাজেটের মাধ্যমে আপনারা কি ধরনের নির্দেশনা পেলেন যেটা আসলে আপনাদের ব্যবসায়িক গতি বাড়াতে পারে, অথবা আপনারা মনে করেন যে কিছুটা ব্যবসা বান্ধব হয়েছে বাজেট? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা বলতে চাই যে এই যে বাজেট যেটা আমাদের সামনে উপস্থাপন করলেন মাননীয় অর্থমন্ত্রী, এটা কিন্তু একটা নর্মাল বাজেট না। দিস ইজ, আমরা আগে আমাদের ট্রেডিশনালি যে এরকম করে আমরা বাজেট দেখে আসছি, আমরা আশা করেছিলাম যে এই বাজেটটা বর্তমান যে বিরাজমান যে পরিস্থিতি, বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি, তারপরে আমাদের যে ইকোনমি, বাংলাদেশের যে অর্থনীতি, এটা কিন্তু মোস্টলি একটা সাইক্লিক ইকোনমি, ডিপেন্ডেন্ট অন দ্য এক্সপোর্টিং, মানে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টর অনেক কিছু জড়িত আছে। তো এটাতে তো এক্সপোর্টের সাথে আমাদের অনেক কিছু রিলেটেড, মানে সাইক্লিক্যাল, ধরেন কেমনে করে ইকোনমির মধ্যে টাকাটা সার্কুলেট করে। তো আমরা যদি ওভারঅল একটা পিকচার দেখি, দ্য থিম অফ দ্য বাজেট ইজ পজিটিভ। সরকার যেটা চেয়েছে যে এখানে একটা পজিটিভ একটা ফিলিং নিয়ে আসতে, একটা আশা, একটা ইনক্লুসিভ ভাবে সবাইকে সম্পৃক্ত করে পোস্ট করোনা যাতে ব্যবসারা, যারা ব্যবসা করে থাকে যাতে অসুবিধায় না পড়ে, ওদের চিন্তাধারা ছিল এরকম।
আবার এখানে কর্মসংস্থান তারপরে নতুন যে খাতগুলো আছে এগুলাকে উৎসাহ করার জন্য যেমন একটা ইন্ডিকেশন আমরা পাই, যেমন পিকেএসএফ কে সবসময় আমরা দেখে আসছি যে আগে পিকেএসএফ এর মতো অর্গানাইজেশনকে 10 কোটি টাকা থেকে 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এবার সরকার যেমন 500 কোটি টাকা মানে বরাদ্দ দিয়েছে ওখানে। তো ইট শোস দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং যে প্রান্তিক পর্যায়ে কিভাবে হেল্প ক্যান বি গিভেন। এখন দ্য কোয়েশ্চেন কামস যে আমাদের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার ধরে নিতে লাগবে যে জুলাইয়ের 1 তারিখ থেকে বাংলাদেশের করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেছে। আমরা জানুয়ারি মাসে যে আমাদের গ্রোথ ছিল ওই পজিশনে আমরা ফিরে গেছি। অনলি দেন তাও এই বাজেটে যে ডেফিসিট থাকবে, ইট উইল বি এ ডেফিসিট বাজেট। এখানে 6% ডেফিসিট থাকে না 9% থাকে, ইট ডাজ নট ম্যাটার। এই কোয়েশ্চেন শুড নট অ্যারাইজ। মূল কথা হলো যে অর্থনীতির চাকা থামতে পারবে না। আর এখানে আমি যদি প্র্যাকটিক্যালি যদি দেখেন আপনারা, সেপ্টেম্বরের আগে আমরা এবার বাংলাদেশ ব্যাংকও গতকাল একটা সার্কুলার জারি করেছে যেখানে লোন ক্লাসিফিকেশনের জিনিসটা আসছে। তো ওটাও একটা ইন্ডিকেশন যে সেন্ট্রাল ব্যাংকও মনে করছে যে এটা সেপ্টেম্বরের আগে ঠিক হবে না। তো যদি সেপ্টেম্বরের আগে না ঠিক হয়, আপনার তো 2-3 মাস তো চলেই যাবে এখানে, কারণ আমাদের স্টেবিলাইজ করতে লাগবে ইকোনমিটা। তারপরে আপনার সামনে যে সিজন যেটা আছে, যারা এক্সপোর্ট করে থাকে, উইন্টার সিজন নিয়ে যারা কাজ করে, আরএমজি সেক্টর, টেক্সটাইল সেক্টর বলেন, লেদার সেক্টর বলেন, ওনাদের তো একটা সিজন উইল বি লস্ট। তো তখন আপনি ট্যাক্স কোথায় কালেক্ট করবেন? যেহেতু আমার ওখানে সব ধর 50% অর্ডার যদি থাকে, আপনি কোথেকে করবেন? তারপর ইন্টারনাল ইকোনমিক দিকে আসি, এসএমই দিকে আসি। এসএমই তে আপনারা যদি সংবাদপত্র দেখেন, আপনারাই যেমন নিউজ করছেন যে এখানে অনেকগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের যে স্যালারি দিই, আমরা যে বেতন দিয়ে থাকি ওটা কমাচ্ছি। তারপরে অনেক জায়গায় ডাউন সাইজিং হচ্ছে, ছাঁটাই হচ্ছে। তো এখানে তো মানি একটা এখন অ্যালোকেশন, একটা ফ্যামিলি, একটা পরিবার টাকা কিভাবে খরচ করবো, ওটা তো এটাও এখন চিন্তা করে অনেক এক্সপেন্ডিচার যেমন কমিয়ে দিবে। তো ইন্টারনাল ইকোনমি তো দেয়ার উইল বি অ্যান এফেক্ট, যেটা এসএমই এর উপর রিফ্লেকশন করবে। তো ওভারঅল আমরা মনে করছি দিস ইজ চ্যালেঞ্জিং। আর এই বাজেট যে ফাইনাল বাজেট এরকম কিছু না। এটা উচিত যে 3 মাস সরকার যদি এইটাই স্টিক করে থাকে, 3 মাস পর দেখেন রিভিউ দ্য বাজেট, দেখতে পারে যে এখানে কোনো সমস্যা হচ্ছে নাকি, ইমপ্লিমেন্টেশনের সমস্যা হচ্ছে নাকি। 6 মাস পর রিভিউ করে দেখেন পুট আ নিউ প্রপোজাল ছিল। জি, তো আমরা আশা করি যে সরকার এই দিকে নজর দেবে। জি জনাব শামস মাহমুদ, একটু সংক্ষেপে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে এবারের বাজেটে আসলে শুল্ক কর যে দেশীয় শিল্পের সুরক্ষায় বা শুল্ক কর প্রস্তাবের যে ব্যাপারগুলো রয়েছে, সেটি আসলে কতটা আপনাদের ব্যবসা বান্ধব হয়েছে বা প্রত্যাশিত হয়েছে মনে করছেন? দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা দেখেছি যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? না, এখানে আপনার যদি বাজেট ওভারঅল ডিসকাশন করি, এখানে কতগুলো ইতিবাচক দিক আছে। যেমন এসএমই সেক্টরকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু মেজার্স নেওয়া হয়েছে, স্পেশালি যারা স্পেয়ার পার্টস লাইক লাইট ইঞ্জিনিয়ারিং এর দিকে। তারপরে ধরুন টার্নওভারের উপর কিছু চেঞ্জেস আসছে। কিন্তু আপনি দেখেন, আপনি এটাও করলেন, আগে একটা ছিল যে আমাদের অ্যাজ আ সোসাইটি, আমাদের ব্যবসায়িক কমিউনিটির উপর সবসময় একটা সমস্যা থাকে যে গ্রুপ দ্য ট্যাক্সম্যান, লাইক ইট অর নট, দিস ইজ দ্য রিয়ালিটি। আগে একটা নিয়ম ছিল যে আপনার এনবিআর কমিশনার, ট্যাক্সের কমিশনারের পারমিশন লাগতো কোনো ইনভেস্টিগেশন অথবা কিছু করার জন্য। এবার কিন্তু এটা উঠিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু রেভিনিউ টার্গেট ইজ সো বিগ, এবার যে রেভিনিউ টার্গেট যে এত উচ্চ মাত্রায় নির্ধারণ করা হয়েছে, আমরা আশা করছি যে আপনার স্ট্রাকচারালি আমি যদি ওভারঅল দেখি, এই টাকাটা তো আসবে ব্যবসায়িক কমিউনিটিতে। তো এখানে হ্যারাসমেন্টের শিকার, ন্যাচারালি এখানে হ্যারাসমেন্ট শিকার হবে ব্যবসায়ীরা। তো আমরা আশা করবো যে এসব ওভারঅল এটাকে আপনি অনেক পলিসি আনতে পারেন, কিন্তু ইমপ্লিমেন্টেশন করা হলো আসল জিনিস। তো কিন্তু আপনি একদিকে এগুলো করবেন, আবার অন্যদিকে আমাকে ফ্রেন্ডলি রেজিম দিবেন, এটা কিন্তু ডাজন্ট রিকনসিল। সো আমাদের প্ল্যান পেতে আমার মনে হয় যে এটা দেখা উচিত এসব পদক্ষেপ। জি জনাব শামস মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমরা জাহিদ স্যারের কাছ থেকে জানতে চাইব যে আসলে এবারে যে প্রণোদনা যেটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, বড় প্যাকেজ আমরা জানি, কিন্তু সেটি বাস্তবায়নে অনেক রকম জটিলতা আমরা শুনেছি। সেটি পাওয়ার ক্ষেত্রে যাদের পাওয়া উচিত তারা আসলে
যথাসময়ে পাবেন কিনা, তার গুণগত ব্যবহার সব কিছু নিয়ে আপনার কাছে মূল্যায়ন জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসবো। ডক্টর জাহিদ আমাদের সাথে থাকুন। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিদ সংলাপ অনুষ্ঠানে, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিদ সংলাপ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাজেট ও সংস্কার এই শিরোনামে। বাজেটের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রয়েছেন শামস মাহমুদ। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ডক্টর জাহিদ, বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম যে আমরা এই যে পরিবর্তিত একটি প্রেক্ষাপট, সেটিকে মোকাবেলার জন্য আমরা দেখেছি প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়। সেটির আসলে কার্যকারিতা এবং সেটি আসলে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারে কতটা ভূমিকা রাখবে এবং সেটির পাওয়াটাই বা কতটা সহজ হচ্ছে প্রক্রিয়াটা? এখানে তো কয়েক ধরনের কর্মসূচি আছে। একটা তো বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য আছে সেবা খাতে এবং শিল্প খাতে 30,000 কোটি টাকার যেটা, আর একটা 20,000 কোটি টাকা আছে যেটা ক্ষুদ্র, মাঝারি এবং মাইক্রো এন্টারপ্রাইজের জন্য, এবং আরেকটা আলাদা কৃষি খাতের জন্য আছে 5,000 কোটি টাকার একটা বাংলাদেশ ব্যাংকের পুনরুত্থান। প্রত্যেকটারই বাস্তবায়নের প্রক্রিয়াটা ভিন্ন। তো এখানে অনেক জটিলতা ছিল যে একটা প্রথমে বলা হলো যে ব্যাংক কাস্টমার সম্পর্কের ভিত্তিতে এটা দেয়া হবে এবং ব্যাংক কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ঋণটা হবে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এবং তারা গত ডিসেম্বর পর্যন্ত যে ঋণ নিয়েছিলেন তার 30% মতো এখান থেকে অর্থায়ন করা হবে। সেইটা নিয়ে তারপর আবার বাংলাদেশ ব্যাংক আবেদনপত্রগুলোর ভিত্তিতে যে সমস্ত ব্যাংকাররা এইসব কর্মসূচিতে আগ্রহী হচ্ছেন তাদের সাথে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করবেন এবং সেখানে 50% বাংলাদেশ ব্যাংক পুনরুত্থান করবে, 4% রেটে সেখানে ব্যাংকারদের ধার দেওয়া হবে। আবার সুদের ক্ষেত্রে যদিও ব্যাংকাররা 9% চার্জ করবেন, সেখানে সরকার বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4.5% ভর্তুকি দেবে, ক্ষুদ্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে 5% ভর্তুকি দেবে। কিন্তু এগুলোর বাস্তবায়ন কিভাবে হবে সেটার যে অনেকগুলো ফর্মস ফিল আপ করতে হবে দুদিক থেকে। একদিকে যেমন আমি আবেদন করলে ব্যাংকারের সাথে আমার অনেক তথ্য দিতে হবে, আবার ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংকের সাথে একটা পার্টিসিপেশন এগ্রিমেন্ট করতে হবে। এগুলোর একটা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার মধ্যে আটকে গেছে, সেটা আমার মনে হয় না এখনো আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি। এইসব কর্মসূচির বাস্তবায়নটার মূল্যায়ন আমরা কিভাবে করব, সেটা তো করবো যখন এই তহবিল থেকে ফান্ড গুলো ডিসবার্সমেন্ট শুরু হয়েছে, পাওয়ার পরে। আমরা যেমন এক্সপোর্টারদের পাওয়ার পরে। কিন্তু আমি শুনেছি যেটা বাংলাদেশ বিমান একটা অ্যাপ্লিকেশন করেছে 1200 কোটি টাকার মতো, সেটা ছাড়া এখন পর্যন্ত তেমন একেবারে মানে ডিসবার্সমেন্টের পর্যায়ে গেছে সেরকম কোনো আবেদন বা সেরকম কোনো ঋণ চুক্তি এখনো করা হয়নি। কাজে বাস্তবায়নের দীর্ঘসূত্রতা এখনো কেটে যায়নি। আরেক এগুলো কাটাতে হবে। আরেকটা বাধা আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামীতে যখন শামস যেটা একটু আগে বললেন যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যটা ধরা হয়েছে, এখানে অ্যাসাম্পশন হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলে যাবে, অথচ বাংলাদেশ নির্দেশনাটা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কাজে আগামীতে যখন সরকারের ঋণ গ্রহণ বাড়বে ব্যাংক খাত থেকে, যেটা তো 85,000 কোটি টাকার যে লক্ষ্য আছে তার চেয়ে বেশি ঋণ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রশ্নটা হলো কত বেশি করতে হবে। তখন সরকার যদি ব্যাংক থেকে 7-8% ঋণ গ্রহণ করেন, যেটা একেবারে ঝুঁকি মুক্ত, সেক্ষেত্রে ব্যাংকাররা এই প্রণোদনা কর্মসূচিতে 9% ঋণ দেবেন, কিন্তু এখানে তো বিজনেস রিস্ক বেড়ে গেছে, এটা ফেরত পাওয়ার ঝুঁকি তো সম্পূর্ণ ব্যাংকারদের উপরে। সেক্ষেত্রে ব্যাংকারদের আগ্রহ থাকবে কিনা সেটা আরেকটা বাধা হয়ে সামনে আমরা দাঁড়াতে পারি। জি ডক্টর জাহিদ, আমরা একটু শামস মাহমুদের কাছ থেকে একটু জানতে চাইবো যে
এবারের বাজেটে আমরা জানি যে সংস্কার দাবি থাকে নানান রকম। আসলে আমরা আলোচনা করছি বাজেটের সংস্কার। আমরা জানি যে ব্যাংক খাতে সংস্কারের কথা বলা হয়, ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হয়। এটি নিয়ে আমি ডক্টর জাহিদের কাছেও ফিরব। নানাবিধ সংস্কারের কথা বলা হয়। আসলে বাজেটের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির সংস্কার, কাঠামোগত সংস্কার কতটা দেখতে পাই, বা কী ধরনের সংস্কার এইবার ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল, যেটি আপনারা মনে করছেন কিন্তু সেটি আসলে সংস্কার হয়নি? শামস মাহমুদ যদি বলেন আমাদের। এখানে ডক্টর জাহিদ সাহেব যে কথাটা বললো, এই ডিসবার্সমেন্ট যে সরকার যে প্রণোদনা দিয়েছে এটা সবাই যে পাচ্ছে, মানে কতটুকু এফেক্টিভ, এখানে আমি বলতে চাই যে এখানে আমরা প্রাইভেট সেক্টরে যারা চেম্বারের নেতৃত্বে দিয়ে থাকি, আমরা যেমন ঢাকা চেম্বার একটা উদ্যোগ নিয়েছে এবার। কারণ আমাদের অনেক বহু সংখ্যক সদস্য এসে বলছিল যে ওরা ব্যাংকের কাছে অ্যাপ্লাই করছে কিন্তু ব্যাংক অ্যাপ্লিকেশন নিচ্ছে না, অথবা ওনারা বলছে যে ইয়ে করছে না। তো আমরা যেটা একটা উদ্যোগ নিয়েছি ওটা হলো যে অ্যাজ আ রেসপন্সিবল চেম্বার আমাদের সদস্যদেরকে হেল্প করার জন্য অন বিহাফ অফ আওয়ার মেম্বার্স আমরাই অ্যাপ্লিকেশন গুলো এখন নিয়ে আমরাই ব্যাংকে যে অ্যাপ্লিকেশন দিবে ওটা আমরা সাজিয়ে দিচ্ছি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, যে এই সার্কুলার আন্ডারে আমার সদস্য আপনার কাছে ঋণের জন্য আবেদন করেছে এন্ড হোপফুলি উইল ডু দ্য নিডফুল। এটা উনি ব্যাংকে গিয়ে জমা দেবেন। তারপর যদি ব্যাংক 10 দিনের মধ্যে যদি বলে যে হ্যাঁ অথবা না, আমরা তখন এটা 2 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে সেন্ট্রাল ব্যাংকের কাছে গিয়ে এটা আমরা নিয়ে যাব যে দেখেন আপনারা দিয়েছেন এন্ড আমরা যে প্রসেসটা আপনারা বলছেন ওইভাবে অ্যাপ্লাই করেছি। কারণ এখানে সমস্যা যেটা হচ্ছে যে এখানে কোনো ডাটা নাই, এটার ইমপ্লিমেন্টেশন কেমনে হচ্ছে আমরা খালি মানে কথা বলছি কিন্তু অ্যাকচুয়াল বাস্তবে যে এটার কত এফেক্টিভ এটার কিন্তু কোনো ডাটা এখন পর্যন্ত নাই আমি যতদূর জানি। তো আমরা এসব উদ্যোগ নিচ্ছি। এখন প্রাইভেট সেক্টর কিন্তু সবসময় রেজিলিয়েন্ট বাংলাদেশে। আর একটা জিনিস হলো যে ব্যাংকিং এ যে জিনিসটা আপনি বললেন, এখন এখানে একটা কোয়েশ্চেন চলে আসবে, সরকারও এই বাজেট বাস্তবায়ন করতে গেলে ব্যাংকের থেকে অর্থায়নের জন্য ঋণ নেবে। এখন প্রাইভেট সেক্টর তাহলে আমরা কোথেকে টাকা নিব? আমাদেরও তো টাকা লাগবে, আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো আমি কি এখন সরকারের সাথে কম্পিটিশন করব এখানে? তো এখানে আমাদের উই হ্যাভ টু রিথিঙ্ক আমাদের এক্সটার্নাল সোর্স অফ বরোয়িং এখানে বেশি জোর দেওয়া উচিত। রিজার্ভে ইভেন বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু লুক ইনটু দ্য রিজার্ভ, এটা কেমনে করে চ্যানেল করতে লাগবে বিজনেস কমিউনিটি। কারণ আলটিমেটলি প্রাইভেট সেক্টর থেকে কিন্তু টাকাগুলো আসে। আর এখানে আরেকটা জিনিস হলো যে একটা সামনে একটা সমস্যা যেটা দেখা যাবে, যেটা আমরা আশঙ্কা করছি এখন, আমাদের 3 মাস বিল পেমেন্ট গুলো স্থগিত ছিল, কিন্তু এখন আমরা বিল পেমেন্ট গুলো শুরু করছি। আর লাস্ট 3 মাস, গত 3 মাস আমাদের কিন্তু ঠিক করে আমরা ব্যবসা বাণিজ্য চালাতে পারিনি। আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, যারা ফ্যাক্টরি অথবা ব্যবসা যারা করে থাকি আমাদের কিন্তু সবকিছু বন্ধ ছিল। তো এখন আমি বিল সেটেলমেন্ট করলে ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেম কিন্তু আমি এখন করবো। এখন যখন আমি ব্যাংকের কাছে যাব, এখন ব্যাংক হ্যাজ টু গত বছর যে বিশেষ একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, যারা ভালো সময় খারাপ ভাবে ব্যবসা করে ওনারা একটা স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হয়েছিল যে লোন আপনার সুন্দর নতুন করে সাজিয়ে 1 বছর গ্রেস পিরিয়ড, 10 ইয়ার্স টেনার দেওয়া। তো আমরা আশা করব সরকার যারা ভালো করে ব্যবসা ভালো সময় সরকারকে আমাদের অর্থনীতিতে ঠিক করে অবদান রেখেছে, এনাদেরকে আইডেন্টিফাই করে এনাদের সিম্পল ইন্টারেস্টে যাতে লোন ক্লাসিফিকেশন ওইভাবে রিস্ট্রাকচারিং করা হয় 5 বছরের জন্য মিনিমাম। কারণ আইদার আমি এখন একটা উইলফুল ফোর্স ডিফল্টার হয়ে যাব, আর অথবা ব্যাংক কম মুনাফা করে ওদের এনপিএল এর সাথে না যায়। জি জনাব, আইদার দে হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ অ্যান এনপিএল অথবা জি শামস মাহমুদ, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। আমাদের আসলে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি। এই পর্যায়ে ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বীজ সংলাপ অনুষ্ঠান এবং আজকে আমরা কথা বলছি বাজেট ও সংস্কার এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর জাহিদ হোসেন এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষেপে আমাদের অতিথিদেরকে অনুরোধ করব যদি 2-1টি বিষয় নিয়ে আমার
প্রশ্ন রয়েছে বা আমাদের জানবার বিষয় রয়েছে। ডক্টর জাহিদের কাছে যেতে চাই, সংক্ষেপে যদি বলেন যে আমরা আসলে এই বিরতির সময়ও আপনার সাথে কথা হচ্ছিল, আমাদের 85% মানুষ যেহেতু অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে জড়িত, এই মুহূর্তে আসলে মোটা দাগে আমাদের মূল চ্যালেঞ্জগুলো কর্মসংস্থান টিকিয়ে রাখা, এইটাকে আসলে কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি এবং আগামী দিনে এই কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার যদি কোনো পরামর্শ থাকে। আপনার কথা একটু একটু ভেঙে যাচ্ছিল, আমি যেটুকু বুঝতে পেরেছি যে আপনি আগামী দিনের চ্যালেঞ্জগুলো, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো মোটা দাগে কি, একই সাথে কর্মসংস্থান, প্রশ্ন করেছেন। জি কর্মসংস্থান, জি জি কর্মসংস্থানেরও চ্যালেঞ্জ। সেখানে আমার মনে হয় কর্মসংস্থানের বর্তমানে যে বড় জায়গাটা আছে সেটা হলো কৃষিখাত। কারণ কৃষিখাতকে করোনা মুক্ত রাখাটা অন্য খাতের তুলনায় একটু রিলেটিভলি ইজিয়ার, এবং কৃষিখাতকে তো আমাদের সচল রাখতেই হবে, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং কৃষিখাতের সাথে সম্পৃক্ত যে মাইক্রো স্মল এন্টারপ্রাইজ গুলো আছে, যেগুলো যেমন হস্তশিল্প, এইসব তো গ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান, সেখানেও কর্মসংস্থানের সুযোগ আছে। অন্তত যে কর্মসংস্থান ছিল সেগুলো টিকিয়ে রাখার সুযোগ আছে, কিন্তু তাদের আবার সহায়তা দরকার। কৃষি খাতের যেমন সহায়তা দরকার, এবং সেই সহায়তার জন্য আপনারা বাজেটে দেখেছেন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন কৃষি যন্ত্রপাতির উপর ভর্তুকি বাড়ানো হয়েছে, মেকানাইজেশনকে উৎসাহিত করা হচ্ছে, আপনার আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন যন্ত্রের উপর। কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য যে আর্থিক সহায়তা কর্মসূচি দেওয়া হয়েছে, এতে কিন্তু একেবারে মাইক্রো কটেজ এন্টারপ্রাইজরা এটার থেকে সুবিধা নিতে পারবে না, কারণ তারা তো ওই ব্যাংকারের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নাই, তেমন কোনো পরিচিতি নাই। কাজে এদেরকে যদি আর্থিক সহায়তা পৌঁছাতে হয়, তাহলে এদের সাথে যারা কাজ করে, যে সমস্ত প্রতিষ্ঠান, যেমন মাইক্রো ফাইন্যান্সের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি কাজ করে, পিকেএসএফ এর প্রতিষ্ঠানগুলি কাজ করে, এদের মাধ্যমে যদি সহায়তাগুলো চ্যানেল করা হয়, তাহলে এদের কাছে পৌঁছানো সম্ভব হবে। এবং এদের কাছে পৌঁছাতে পারলে মোটা দাগে আমরা একটা কর্মসংস্থানকে অন্তত যা আছে সেটাকে টিকিয়ে রাখবো। জি ডক্টর জাহিদ, একটা সম্পূরক প্রশ্ন, যে সামাজিক সুরক্ষা আমরা বারবার বলেছি এবারের বাজেটে অগ্রাধিকার একটি খাত, কিন্তু আমরা যদি নিট বরাদ্দের বিচারে বলি, একটি প্রশ্ন আপনাকে করতে চাই, আমরা নিট বরাদ্দ কিন্তু খুব বেশি বাড়েনি, যদিও সেখানে ভর্তুকি পেনশন যোগ করে অর্থ মন্ত্রণালয়ের একটি হিসাবে দেখানো হয় সেটি জিডিপির 3%, কিন্তু সেটি তো আসলে 1% হয়ে যায়। আমরা দেখি নিট বরাদ্দ মাত্র 800 কোটি টাকার মতো বেড়েছে, 810 কোটি বা 850 কোটি। এটি কি আসলে যথেষ্ট কিনা এই সমাজ এইরকম একটি প্রেক্ষাপটে? আমাকে প্রশ্ন করছেন? আমি জি ডক্টর জাহিদ, সংক্ষেপে যদি আপনাকেই প্রশ্নটা করছি, এরপর আমরা শামস মাহমুদের কাছে যেতে চাই। আমি বুঝতে পারছি না। আমি আপনার কাছে প্রশ্নটি করেছিলাম যে এবারে সামাজিক সুরক্ষার অগ্রাধিকারের কথা বলা হয়েছে, কিন্তু নিট বরাদ্দ কি খুব বেড়েছে আসলে? সামাজিক সুরক্ষা খাতে? জি জি, সামাজিক সুরক্ষা খাতে যে হিসাবটা বাজেটের এতে দেওয়া হয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের এমন জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো আসলে ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না। জি, তবে আমি যদি যেগুলো সারা সামাজিক সুরক্ষা খাতের সাথে সরাসরি কাজ করে, যেমন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, সেখানে কিন্তু বরাদ্দের বৃদ্ধি খুব একটা বেশি না, মাত্র 800 কোটি টাকার একটু বেশি বৃদ্ধি করা হয়েছে। এখানে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ানো হবে বলা হয়েছে, কিন্তু আমাদের যেটা প্রয়োজন, যেটা দেখা দিয়েছে ইনফর্মাল সেক্টরে আনএমপ্লয়মেন্টের কারণে এবং ব্যবসায়িক ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান ব্যবসায়, সেই তুলনায় কিন্তু এই সহায়তার পরিমাণটা অনেক কম। এখানে আমাদেরকে আরো অনেক বেশি, বিশেষ করে নগদ সহায়তা এবং এদেরকে পৌঁছানোর যে প্রক্রিয়াটা, প্রাতিষ্ঠানিক এই কোণগুলো আমরা ব্যবহার করব, সেখানে আমাদেরকে আরো অনেক উদ্ভাবনীমূলক চিন্তাধারার মধ্যে যেতে হবে। জি ডক্টর জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শামস মাহমুদের কাছে যেতে চাই। শামস মাহমুদ আমাদেরকে জানাবেন একজন ব্যবসায়ী হিসেবে যে বিনিয়োগ জিডিপির 33.5% এইবারের বাজেটেও কিন্তু একটি উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, তো আমরা তো দেখছি করোনা পরিস্থিতিতে যেখানে কর্মসংস্থান টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ, সেখানে বিনিয়োগ আসলে কিভাবে আসবে, বা আগামী দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার চ্যালেঞ্জগুলো যদি বলেন। প্রথমত আমি যেটা বলতে চাই ওটা হলো যে এখানে বিনিয়োগের যে প্রশ্নটা আছে, এখানে আমি প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতেও বলি আর এফডিআইও বলি। এখন এখানে সরকার একটা জিনিস যেটা আমাদের দাবি ছিল, ওটা ছিল ব্ল্যাক মানি হোয়াইট কলার, এই স্কোপটা দেওয়ার জন্য। কিন্তু আনফরচুনেটলি আমরা চেয়েছি ঠিকই ব্ল্যাক মানি হোয়াইট করার, কিন্তু এটা 1 বছর একটা এন্টায়ার ফিসক্যাল বছর দেবে, এটা কিন্তু উইল বি কন্ট্রাডিক্টরি টু দ্য স্পিরিট অফ দ্য, মানে যেই কারণে সরকার করেছে।
ইনফর্মাল টাকাকে ফর্মাল চ্যানেলে এনে এমপ্লয়মেন্ট জেনারেশন ধরেন অথবা কোনো একটা প্রোডাক্টিভ খাতে যাতে এটা ব্যয় হয়। কারণ আপনি এটা করেন যাদের কাছে ব্ল্যাক পেনি আছে ওদেরকে 1 মাসের উইন্ডো দেন অথবা 3 মাসের ম্যাক্সিমাম একটা উইন্ডো দেন। তো পুরো বছর যদি আপনি দেন তাহলে কিন্তু এই যে বাজেট বাস্তবায়ন করতে কিন্তু আমরা যেটা দেখে থাকি যে এখানে অনেক অ্যানোমালিস থাকে থাকে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এমনি আমাদের কোঅর্ডিনেশন ইমপ্লিমেন্টেশনের দেয়ার আর ইস্যু। সো এটা একটা সমস্যা হবে। বেসরকারি খাতে আমার যদি ওয়ার্কিং ক্যাপিটালে হেল্প না করে, যেটা আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরকে এখানে সামনে যেটা যে সময় আসছে আমরা যদি এটাকে রিফর্মের মতো না নিয়ে এসে বিশেষ কোনো প্যাকেজ যদি না ব্যবসায়ীদেরকে দিই, আমি টিকে থাকাই হবে আমার মূল উদ্দেশ্য। এই সামনে যে পরিস্থিতি আসছে এখানে নতুন বিনিয়োগ করতে করবো আমি। আর এখানে একটা যেটা এফডিআই আপনি যতদিন ধরে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন না, এফডিআই উইল বি আউট অফ দ্য কোয়েশ্চেন। আপনি দেখেন আজকে যেমন তাইওয়ানের থেকে বাংলাদেশের ফ্লাইট ওয়াজ ক্যান্সেল, গতকাল করছে চায়না, তার আগে দিন করছে জাপান। তার মানে তো ইট সেন্স দ্য রং মেসেজ আউট। ইনভেস্টর তো এখন যারা চায়না ইউএসএ ট্রেড ওয়ারে যে বিজনেস গুলো আমরা আশা করছিলাম যে বাংলাদেশ একটা চাঙ্ক সাফিসিয়েন্ট চাঙ্ক আমরা নিয়ে আসবো এখানে, এটা তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ বিদেশিরা এখানে আসতে পারবে না, ওরা তো এখানে এসে তো এখানে অন দ্য গ্রাউন্ড ওরা তো ভিজিট করবে আমাদের কথার উপর, তো এখানে এসে ইনভেস্ট। তাহলে শামস মাহমুদ, আমাদের আসলে কৌশলটা কি হওয়া উচিত? 30 সেকেন্ডে বলা যায় যে কৌশলটা কি হওয়া উচিত আমাদের আসলে টিকে অর্থনীতি পুনরুদ্ধারে? আমাদের যদি আপনি এই করোনার পোস্ট করোনার যে ইয়েটা থাকবে এখানে যদি আমরা আসলে মানে ইকোনমিকে রিভাইভ করতে চাই, গ্রোথ চাই, আমাদের মনে হয় আমরা বলছিলাম যে সেক্টর ওয়াইজ লকডাউন উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওটা কাজ করেনি, বাস্তবতায় এটা কাজ করেনি। এখন দ্য অনলি থিং ইজ এখানে হার্ড লকডাউন আমাদের আসলে চিন্তা করা উচিত। এই জোনিং করে হবে না, কারণ এখানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আসছে কোথায় কি করা হবে। এখানে আমাদের 2 সপ্তাহ মিনিমাম হার্ড লকডাউনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারপরে কিন্তু নতুন করে শুরু করা উচিত। যে লসটা হবে আমার কিন্তু সারা বছর এটাই হবে। জি, ডক্টর জাহিদ, আপনি কি আমাকে 20 সেকেন্ডে বলা যায় যে আসলে আমাদের কৌশলটা কি হওয়া উচিত লকডাউনের এই, আসলে কি আমাদের শক্ত লকডাউনে যাওয়া উচিত কিনা এখন, নাকি অর্থনীতি টিকিয়ে রাখার জন্য আমাদের সবকিছু খুলে দেওয়া প্রয়োজন? আমি এই ব্যাপারে শামসের সাথে সম্পূর্ণ একমত যে আপনি অর্থনীতি পুনরুদ্ধারের পূর্বশর্তটা কি? পূর্বশর্তটা হচ্ছে আগে টিকে থাকা, কনফিডেন্সটা ফিরে আসতে হবে। সেই জন্য করোনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। জি, তার মানে হচ্ছে আমাদের আসলে আগে টিকে থাকার বিষয়টাকেই গুরুত্ব দিতে হবে, এরপর হচ্ছে নতুন করে আমাদের সবকিছু শুরু করা। ডক্টর জাহিদ হোসেন এবং শামস মাহমুদ দুজনকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আজকে কথা আর বাড়ানোর সুযোগ নেই, পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও আপনাদেরকে পাবো এই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা বিদ সংলাপে কথা বলছিলাম বাজেট সংস্কার নিয়ে। আমরা জানি যে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কাটিয়ে আমরা করোনা মোকাবেলা করে আবারও অর্থনীতি পুনরুদ্ধারের পথে হয়তো যেতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।